দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। 1433 বঙ্গাব্দের প্রথম দিনে আজকের আমাদের বিশেষ আয়োজন যমুনা টেলিভিশনের ডক্টরস অন কলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন, এবং আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আজ সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা, এবং আজ আলোচনার বিষয় এই সময়টাতে স্বাস্থ্য সমস্যা। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রিফাত আল ইমন, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ডিএনসিসি হাসপাতাল, মহাখালী। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে এবং নববর্ষের শুভেচ্ছা। আপনাকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ, এবং যমুনার সকল দর্শককে জানাচ্ছি শুভ নববর্ষ। আমরা এই সময়টাতে এসে, অর্থাৎ এই সময়টা থেকে পহেলা বৈশাখ শুরু হতে যাচ্ছে, প্রচন্ড গরম, তাই না? তো এই সময়টাতে এসে আসলে কি ধরনের রোগ বা কি ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় সেটা একটু জানতে চাই। প্রথমত যেহেতু বৈশাখ শুরু হয়ে যাচ্ছে, তার মানে এখন কিন্তু রোদের তাপটা অনেক বেশি থাকবে। আর যদি ওরকম বৃষ্টি না হয় বা ঠান্ডা যদি না থাকে বা বাতাস যদি না থাকে, তাহলে কিন্তু গরমের যে তাপদাহ যেটা থাকবে সেটা কিন্তু এখন শুরু হয়ে যাবে। তাহলে এই গরমজনিত যে বিভিন্ন রোগ সেগুলো কিন্তু সামনেই খুব প্রকট আকারে দেখা দিতে পারে, যেমন তাপজনিত বিভিন্ন মাসেল ক্র্যাম্প বা মাংসপেশির দুর্বলতা, তারপর অজ্ঞান হয়ে যাওয়া, প্রচুর ঘামা, তারপরে এমনকি হিট স্ট্রোকও হতে পারে। এটা তো শুধু গেল গরমজনিত। এছাড়া গরমজনিত কারণে দেখা যাবে যে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলে হয়তো কিছু পরিবর্তন আসবে, সেই জন্য কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, অনেকের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। আর প্রচলিত যে রোগগুলো আছে যেগুলো জীবাণুর মাধ্যমে হয়, যেমন হামের একটা প্রাদুর্ভাব তো অলরেডি শুরু হয়েছে। তো এটা হয়তো এই বৈশাখে হয়তো পিক লেভেলে উঠবে, তারপর হয়তো আস্তে আস্তে হয়তো কমে যেতে পারে। আর যদি দেখা যায় বৈশাখের বিকালবেলাটা আমরা একটু কালবৈশাখী ঝড়ের এক্সপেকটেশন করি, বা এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, তো ঝড় যদি হয় এরকম এবং যদি পানি জমে থাকে, তাহলে মশাবাহিত যে রোগগুলো সেটা কিন্তু আমরা 1 বা 2 মাসের মধ্যে হয়তো সামনে দেখতে পাবো। আচ্ছা, কারা এই সমস্যাগুলোর ঝুঁকিতে সবচেয়ে বেশি? কোন বয়সী রোগীদেরকে আমরা একটু বেশি গুরুত্ব দিব? প্রথমত যারা এক্সট্রিমস অফ এজ বলি আমরা, যেমন যারা বয়স খুব কম, আবার যাদের বয়স খুব বেশি, এবং এর পাশাপাশি যাদের বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী জটিলতা আছে, যেমন যাদের হার্টের অসুখ আছে, লিভার কিডনি রোগে ভুগছেন, ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের প্রতি কেয়ারটা কিন্তু অবশ্যই একটু বেশি করে নিতে হবে। এর পাশাপাশি পেশাজনিত বিভিন্ন বিষয় আছে, যেমন যারা রোদে অনেকক্ষণ কাজ করেন, যারা রিক্সা চালান, মাঠে কাজ করেন, দিনমজুরের কাজ করেন, অথবা দেখা যাচ্ছে আমাদের ট্রাফিক পুলিশে যারা কাজ করেন, এর পাশাপাশি সেনাবাহিনী এরকম যারা থাকেন, দীর্ঘ সময় যারা রোদে এক্সপোজড থাকেন, তাদের জন্য রিস্কটা কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা একটু হাম নিয়ে কথা বলছিলাম, যে গরমের সময়টাতে, এই সময়টাতে এসে কিন্তু হামের প্রাদুর্ভাবও আমরা দেখেছি অনেক হারেই বেড়ে গিয়েছে। এবং এই যে পহেলা বৈশাখ, এখন তো নানান জায়গায় গিয়ে বৈশাখী মেলা হবে, বাচ্চারাও কিন্তু সেখানে যাবে। তো যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এই বৈশাখী মেলাতে যাব, এটা আসলে কতটুকু স্বাস্থ্য সচেতনতা মেনে চলা সম্ভব হবে, কতটুকু, এবং আসলে যাওয়া উচিত হবে কিনা? প্রথমত হাম যেহেতু একটু ছোঁয়াচে রোগ এবং এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়, তাহলে এমন কোনো বাচ্চার বা এমন কোনো মানুষের বাইরে যাওয়া উচিত হবে না যে অলরেডি এই শ্বাসতন্ত্রের রোগে ভুগছে। যেমন যদি কারো হাঁচি থাকে, কাশি থাকে বা জ্বর থাকে, তাহলে কিন্তু তার এই গরমের মধ্যে বাইরে না বের হয় উত্তম। যদি একান্তই বের হতে হয়, তাহলে সে যেন আমাদের যে কাফ এটিকেট বা মাস্ক পরে যেন নিদান পক্ষে বের হয়। আর আমরাও যখন চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে নিয়ে বা বয়স্ক মানুষকে নিয়ে যখন এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান, মেলা এগুলোতে যাব, তখন যেন অন্তত অসুস্থ ব্যক্তির সংস্পর্শে না আসার চেষ্টাই করব প্রথমত। আর দ্বিতীয়ত নিজের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটা মেনটেন করতে হবে। যেমন আমি যদি একটু ভিড়ের মধ্যে যাই, আমি একটু মাস্ক ব্যবহার করতে পারি, আমি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারি, আমাদের হাইড্রেশনটা যেন মেনটেন করতে পারি, তারপর কাফ এটিকেট যেটা, যেখানে সেখানে হাঁচি কাশি হলে থুতুটা যেন না ফেলি, এগুলো একটু মেনটেন করতে পারলে কিন্তু বেশ কিছু রোগ থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি খাদ্যাভ্যাসের ব্যাপারে। আপনি অনেক কিছু অলরেডি বলে ফেলেছেন, তারপর একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে এই সময়টাতে, বিশেষ করে গরমের সময়টাতে, শিশুদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত এবং বড়দের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? খাবারের তালিকাটা আসলে কেমন? খাদ্যাভ্যাসের ব্যাপারটা মোটামুটি ছোট বড় সবার জন্য একটা কমন কিছু গাইডলাইন আছে। গাইডলাইনটা এরকম যে যেহেতু এই সময় আর্দ্রতা অনেক বেশি থাকে, মানে ঘাম কিন্তু খুব একটা বেশি শুকাতে চায় না,
আবার ওদিকে বাইরের তাপমাত্রাটা থাকে অনেক বেশি, ফলে আমাদের শরীরের ভিতরে যে তাপমাত্রা সেটা কিন্তু সহজে বাইরে বেরোতে পারছে না। ফলে দেখা যায় যে আমাদের ভিতরে তাপমাত্রাও বেশি থাকে, বাইরের তাপমাত্রাও বেশি থাকে, যার ফলে হিট রিলেটেড যে বিভিন্ন দুর্বলতা বা অসুখগুলো আছে সেগুলো কিন্তু প্রাদুর্ভাব বেশি থাকে। তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে যেটা মেনটেন করতে হবে, খুব বেশি গরম জায়গায় যাওয়াটা আমার অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। আমি চেষ্টা করব ছাতা ব্যবহার করতে, আমি চেষ্টা করব যেন আমি গরম স্থানে যেন একটু কম যাই সেটা। যদি আমাকে যেতেই হয় তাহলে আমাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশনটা মেনটেন করতে হবে, বা শরীরে পানির যে ব্যালেন্সটা সেটা মেনটেন করতে হবে। এখানে একটা ভুল আমরা আসলে সবসময় করি, দেখা যায় যে আমরা যদি ঘামি বা প্রচুর পরিমাণে বাইরে থাকি, আমরা প্রচুর পরিমাণে পানি খাই, এবং পানি খেলে যেটা হয় শরীরে কিন্তু লবণের যে অভাবটা থাকে সেটা কিন্তু রয়েই যাচ্ছে। শুধু পানি থাকলে কিন্তু রক্তের যে জলীয় অংশটার পরিমাণটা কিন্তু বেড়ে যায়, ফলে মানুষের কিন্তু আরো বেশি খারাপ দিকে টার্ন নিতে পারে এই জিনিসটা। তাহলে এইটা না করে আমরা যেটা করব, যদি আমি মনে করি যে আমি প্রচুর ঘামছি, ঘামটা যদি খুব বেশি হয় বা যদি আমার পাতলা পায়খানা থাকে বা বমি থাকে, তাহলে লবণযুক্ত পানি বা ওরসালাইনটা আমরা খাওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আমরা তরল শরবত খেতে পারি, জুস খেতে পারি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার যে বাইরের খোলা জুসটা না খেয়ে আমরা তবে যদি ডক্টর ইমন, আজকে কিন্তু হচ্ছে পহেলা বৈশাখ, যেহেতু আজকে হচ্ছে সকলে মেলায় যাবেন, মেলা থেকে কিন্তু নিশ্চয়ই অনেক খোলা খাবারগুলো খাবেন, তো এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলে খোলা খাবার খাওয়া তো সবসময় রিস্কি, এটা শুধু বৈশাখের জন্য না, আসলে সব সিজনের জন্যই। তো আর দেখা যাবে যে সবাই বাইরের খুব বেশি জুস, তারপর হচ্ছে লিকুইড খাবার এগুলো খাওয়ার চেষ্টা করবে। তো এইটা না করে যদি সে ফ্রেশ ফ্রুটসটা খায়, মানে এবং এটা যদি হাইজেনিক উপায়ে কাটা হয় তাহলে সে সেটা খেতে পারে। আচ্ছা। আর জুস যদি খেতেই হয় তাহলে সেক্ষেত্রে বাসায় গিয়ে তারপর যে বাসায় হচ্ছে ফলটাকে কি স্বাস্থ্যসম্মত জুস খাবারটা নিয়ে যাতে খেতে খায়। পারে। আমরা কথা বলছি এই সময়টাতে এসে, অর্থাৎ এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময়টাতে এসে কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে, এবং এই বিষয়ে আমার সাথে কথা বলবার জন্য ডাক্তার রিফাত আল ইমন আছেন। আমরা একটু আগেই হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলাম, আপনি অনেক সুন্দর করে বলছিলেন যে আসলে কেমন খাদ্য তালিকা থাকা উচিত। এখন একটু আমি জানতে চাচ্ছি যে এই সময়টাতে কিন্তু এই যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আবার হচ্ছে মানে যারা হচ্ছে অতিরিক্ত ঘেমে যাচ্ছেন, হিট স্ট্রোকও কিন্তু হয়ে যাচ্ছে। তো হিট স্ট্রোক কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। হিট স্ট্রোকে হচ্ছে মারা গিয়েছে এমন ঘটনা কিন্তু আমরা অনেক শুনেছি। তো আমি প্রথমে জানতে চাইছি যে হিট স্ট্রোকটা হওয়ার আগে বোঝা কি সম্ভব যে আসলে হিট স্ট্রোক হতে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই বোঝা সম্ভব। এটা আসলে হিট স্ট্রোক তো সবার হবে না। হিট স্ট্রোক হবে হচ্ছে যারা আসলে অনেক সময় ধরে অনেক উচ্চ তাপমাত্রায় এক্সপোজড থাকে। এটা যেটা আমি আগেও বললাম যে যারা হচ্ছে রোদের নিচে অনেকক্ষণ ধরে কাজ করেন, যেমন যারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন বা হচ্ছে দিনমজুরে কাজ করছেন, পরিশ্রমের কাজও করছেন, আবার খুব হাই টেম্পারেচার এক্সপোজ থাকছেন। আমাদের গ্রামে গঞ্জে যারা কৃষিক্ষেত্রে যারা কাজ করেন, বা যারা হচ্ছে অন্য প্রফেশনাল কিন্তু দীর্ঘ সময় তাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের কিন্তু হিট স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে। বাট হিট স্ট্রোকটা কিন্তু একটু পরের স্টেপ, এটা কিন্তু ধাপে ধাপে হতে পারে। যেমন প্রথমেই যেটা হয়, অনেকের গরমের কারণে যেহেতু অনেক বেশি লবণ পানি শরীর থেকে বের হয়ে যায়, প্রথমে কি হয় যে মাসেল ক্র্যাম্প হয়, মাংসপেশিতে কামড়ায়। আচ্ছা। রোগীরা আমাদেরকে বলে যে আমার মাংসপেশি চাবাচ্ছে, কামড়াচ্ছে, এরকম। তারপরে ওই যেটা হতে পারে যে এই সময় খুব বেশি মাথা ব্যথা হতে পারে, প্রথম দিকে কিন্তু খুব বেশি ঘাম হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে একটু ডিসওরিয়েন্টেড হতে পারে, মানে আবল তাবল কথা বলতে পারে। আচ্ছা। এমনকি অনেকের জ্ঞানও হারিয়ে যেতে পারে, কিন্তু এটা দেখা যায় যে অল্প কিছুক্ষণ মধ্যে জ্ঞানটা আবার ফেরত আসতে পারে। চলে আসে। কিন্তু হিট স্ট্রোক তখনই হবে যখন এই সবগুলো লক্ষণের পাশাপাশি, যে ঘামতে ঘামতে রোগীর শরীরে পানি একদম কমে গেছে, তখন দেখা যাবে স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে, খুব হট হয়ে গেছে, এরকম একটা দেখা যায়। পাশাপাশি দেখা যায় তখন স্যার মেন্টাল স্ট্যাটাসটা অল্টার্ড, মানে হচ্ছে সে এখন আর স্বাভাবিক যে জ্ঞানের মাত্রাটা স্বাভাবিক নেই, একটা পর্যায়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তখনই আমরা বলি যে উনি হিট স্ট্রোক করেছেন। যদি হিট স্ট্রোক করে ফেলেন, ওনার আশেপাশে যারা থাকবেন তাদের আসলে কি করণীয় থাকবে? যদি এরকম কেউ সন্দেহ করে যে কেউ হিট স্ট্রোক আক্রান্ত হয়েছে, তাহলে অবশ্যই তাকে প্রথমে গরম একটা স্থান থেকে ঠান্ডা কোনো একটা জায়গায় নিয়ে আসতে হবে। এমন কোনো একটা জায়গায় যেখানে ছায়া আছে বা যেখানে একটু আলো বাতাস আছে, সেখানে নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে তার পরনের কাপড়টা সাথে সাথে খুলে ফেলতে হবে। পরনের কাপড়টা খুলে, এক্ষেত্রে যদি আশেপাশে পানি থাকে তাহলে পানি দিয়ে স্প্রে করতে পারলে ভালো, স্প্রে না করতে পারলে অ্যাটলিস্ট পানি দিয়ে শরীরটা ভিজিয়ে দিতে হবে। আর রোগীর যদি জ্ঞান থাকে তাহলে তাকে এখানে পানি খাওয়ানো যেতে পারে, যদি জ্ঞান না থাকে তাহলে পানি না খাওয়ানোই ভালো। আর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে। ইন দ্য মিন টাইম যদি ওই পানিযুক্ত কোনো কাপড় দিয়ে বা যদি আইস পাওয়া যায় বা বরফ পাওয়া যায়, সেটাতে যদি তাকে একটু সোক করে দেওয়া যায়, শরীরটা একটু মুছিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু টেম্পারেচারটা কিছুটা হলেও কমবে,
ফার্দার যে ড্যামেজ হওয়াটা বা এখান থেকে যে কিডনি আক্রান্ত হওয়া বা ব্রেনের যে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার যে বিষয়টা থাকে সেটাকে কিন্তু প্রতিরোধ করা যাবে, কিন্তু অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে বাকি চিকিৎসাটা করতে হবে। আচ্ছা, আজকে যেহেতু বাংলা নববর্ষ, নিশ্চয়ই হচ্ছে ঢাকা শহর জুড়ে সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো উৎসব আয়োজন হচ্ছে। তো আমরা কিন্তু দেখি যে উৎসব আয়োজনের দিনটাতেই কেন জানি হচ্ছে হাসপাতালেও ভিড়টা বেড়ে যায়, আহত রোগীর সংখ্যা অনেকটা বেড়ে যায়। অনেকগুলো রোড অ্যাক্সিডেন্টের খবরও কিন্তু নিশ্চয়ই আপনারা পেয়ে থাকেন, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট। তো আপনি সে সকল রোগীদের জন্য যদি এই ধরনের কোনো দুর্ঘটনায় কেউ আহত হয়ে থাকেন, তাৎক্ষণিক কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, যেহেতু অ্যাক্সিডেন্টের রোগী যদি হয় তাহলে তো প্রথম হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু অন দ্য স্পটেই দিয়ে দিতে হবে। কোথাও দিয়ে যদি খুব বেশি রক্ত যায় তাহলে ওই জায়গাটার সাথে সাথে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে। যদি মনে হয় কোনো ফ্র্যাকচার বা জাতীয় কিছু হয়েছে তাহলে ওই লিম্বটা বা ওই হাত বা পাটাকে ইমোবিলাইজ করা, মানে ওটাকে স্থির করে ফেলতে হবে যেন সে সেটা না নাড়াতে পারে। আর যদি এরকম মনে করা হয় যে পেশেন্টটাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারবো, তাহলে তো হাসপাতালে নিয়ে বাকি চিকিৎসা নিয়ে যেতে হবে। আর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব আসলে যেটা দেখা যাবে যে ডায়রিয়া রোগী আসলে এই সময়টা অনেক বেশি বেড়ে যাবে, কারণ পানি শূন্যতা যেমন হবে, রাস্তায় বিভিন্ন রকম খাবার খাওয়ার কারণে ফুড পয়জনিংও কিন্তু অনেক বেড়ে যাবে এই সময়টায়। দেখা যাবে যে বাইরের খাবার টাবার খেয়েছে, ওভাবে হয়তো প্রপারলি হাইজিনটা মেনটেন করেনি, ফলে ফুড পয়জনিং রোগী কিন্তু অনেক বেড়ে যাবে। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে ওরসালাইন তো বাসায় খেতেই পারে, কিন্তু যদি উন্নতি না হয় তাহলে কিন্তু হাসপাতালে অবশ্যই রোগীকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, এই যে আবহাওয়া উপযোগী পোশাক এই সময়টাতে, নিশ্চয়ই আজকের দিনটাতে পোশাক অনেকে পরিধানটা মেনে নাও চলতে পারেন, কারণ পহেলা বৈশাখ উৎসব রয়েছে। আমরা হচ্ছে পহেলা বৈশাখ উৎসব অনুযায়ী সেই অনুযায়ী আমরা পোশাকটা আজকে পরিধান করব, এবং আমরা দেখতেও পাচ্ছি যে উৎসব মেলাগুলোতে বেশ রঙিন পোশাক পরে সবাই এসেছেন। তো তারপরে বলবো যে গরমের সময়টাতে আসলে কেমন পোশাক পরলে এই যে হিট স্ট্রোক হোক বা গরমজনিত যে সমস্যাগুলো হোক সেটা একটু এড়িয়ে চলা সম্ভব? প্রথমত হচ্ছে যে সমস্ত কাপড় পরলে সূর্যের আলোটা কম শোষণ হবে এই কালারে কাপড় পরতে হবে। তাহলে আমরা জানি যে সাদা রংটা খুব তাপ প্রতিরোধ করতে পারে খুব বেশি, তাহলে একটু সাদা বা হচ্ছে একটু হালকা কালারের যদি কাপড় পরি এটা কিন্তু মানুষকে কিছুটা প্রোটেকশন দিবে। আর যদি কালো রঙের পোশাক পরি বা একটু ডিপ কালারের পোশাক পরি তাহলে সেটা কিন্তু সূর্যের আলোটাকে বেশি শোষণ করবে, ফলে শরীরের তাপটাও কিন্তু বেশি বৃদ্ধি পাবে। আর সবসময় উচিত একটু ঢিলে ঢালা পোশাক পরা, খুব বেশি টাইট জামা কাপড় না পরা। আর সুতি কাপড় পরতে পারলে সবচেয়ে ভালো, কারণ সুতি কাপড়ে হচ্ছে আমরা যদি ঘামিও বেশি তাহলে এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে শুকিয়ে যায়। এমন ধরনের কাপড় পরা উচিত হবে না যেটা পানি ধরে রাখে, ফলে দেখা যাবে যে ঘামটা হচ্ছে বসে যাচ্ছে, এবং ওই ঘর্মাক্ত পোশাক নিয়ে যদি থাকে তাহলে কিন্তু তার ঠান্ডা লেগে যাওয়ার বা একটা শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হওয়ার বা শ্বাসতন্ত্রের সংক্রমণ হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে। আচ্ছা, ডাক্তার রিফাত আলিমন, আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি ইতোমধ্যে। আমরা এবার একটু জানতে চাচ্ছি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, যেমন হাঁপানি রোগী হতে পারে বা হচ্ছে ডায়াবেটিসের রোগী হতে পারে, তো প্রথমে একটু হাঁপানি রোগীদের নিয়ে কথা বলতে চাই। কারণ এই যে উৎসব মুখর পরিবেশগুলোতে আমরা যখন মেলায় যাওয়া হয় তখন কিন্তু সেখানে বেশ ধুলো বালি এগুলো দেখা যায়, এবং এটা কিন্তু হাঁপানি রোগীরা যখন এই ধরনের আবহাওয়াতে এক্সপোজড হন তখনই কিন্তু তাদের যে একটা হাঁপানি সমস্যাটা বা শ্বাসকষ্ট সেটা কিন্তু বেড়ে যায়। তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? প্রথম পরামর্শ হচ্ছে হাঁপানি রোগীতে যারা আক্রান্ত বা যারা অ্যাজমাতে আক্রান্ত বা যাদের শ্বাসকষ্টের রোগ আছে তাদেরকে একটু ভিড়টা এড়িয়ে চলাই ভালো। তাহলে তারা যদি ঘুরতে চায়, আসলে এই সময়টা সবাই ঘুরবে, এটাই স্বাভাবিক, সবাই আনন্দ উৎসবে একটু মেতে উঠবে, এটাই স্বাভাবিক। তো এমন কোনো জায়গা তাদের চয়েস করা ঠিক হবে না যেখানে ভিড়টা অনেক বেশি, তাহলে ভিড়টাকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং এমন কোনো জায়গা চয়েস করা ঠিক হবে না যেখানে ধুলোবালির খুব বেশি উড়ে ধুলাবালি, এমন জায়গাতে যাওয়া ঠিক হবে না। আর যদি যায় তাহলে তারা মাস্ক পরে যাবে, আর বাইরের কোনো খাবার অ্যাভয়েড করাই ভালো। আর এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে প্রত্যেক হাঁপানি রোগীকেই সাধারণত একটা ইনহেলার দিয়ে দেওয়া হয়, যে যদি এটা আপনার শ্বাসকষ্ট বা অনেক বেশি কাশি হয় বা আপনার যদি দম বন্ধ এরকম মনে হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন। এটা সব রোগীর কাছেই থাকে, সাধারণত পিঙ্ক অথবা রেড কালার একটা ইনহেলার প্রেসক্রাইব করা হয় হাঁপানি রোগীদেরকে। তো তারা এটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। যদি তার কাছে মনে হয় যে আমার এখন একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে খুব বেশি, সে কিন্তু এটা সাথে সাথে ইউজ করে নিতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, অন্তঃসত্ত্বা যারা রয়েছেন তাদের বিষয়ে একটু জানতে চাই। গরমের সময়টাতে হচ্ছে অন্তঃসত্ত্বা যারা আছেন তাদের জন্য একটু কষ্ট আরোটা বেড়ে যায়, তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে যারা গর্ভবতী, বিশেষ করে যারা প্রেগনেন্সির সেকেন্ড বা থার্ড স্টেজে পৌঁছে গেছেন, মানে 12 সপ্তাহ পরে যারা পৌঁছে গেছেন, এই সময় তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, ফলে তাদের পুষ্টির চাহিদাটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ফলে যখন গরম হবে তাকে কিন্তু ওই তার গর্ভের বাচ্চার জন্য হিসাব করে কিন্তু তাকে পানি খেতে হবে। এক্ষেত্রে হাইড্রেশন মেনটেন করার কোনো বিকল্প কিন্তু নেই।
তো এক্ষেত্রে আমি বলবো যদি কেউ বাসায়ও থাকে তাকেও কিন্তু এক্সট্রা একটু মানে লবণযুক্ত পানি বা ওরসালাইন যেটাকে আমরা বলি ওনারা কিন্তু এটা সেবন করতে পারেন। আর ওনার রিকোয়ারমেন্টের পাশাপাশি তার বাচ্চারও যেন হাইড্রেশনটা মেনটেন হয় উনি সেটা হিসাব করেই কিন্তু সেই পানিটা উনি বাসায় খাবেন। আর এর পাশাপাশি যে সমস্ত খাবারে জলীয় অংশের পরিমাণটা বেশি, সাধারণত দেখা যায় যে ফল তারপর বিভিন্ন সবজি এগুলোতে কিন্তু জলীয় অংশের পরিমাণটা বেশি, তাহলে এই ধরনের খাবারের ইনটেকটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এই সময়টাতে আসলে ভিটামিন সি, ভিটামিন ডি অথবা হচ্ছে মৌসুমী যে ফলগুলো রয়েছে এই খাবারগুলোর হচ্ছে গুরুত্বটা আসলে কতটুকু? এই খাবারগুলোই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফল খেলে সব ধরনের ভিটামিনের সাপোর্টটা যেরকম আপনি পেয়ে যাচ্ছেন, আপনার যে এক্সট্রা জলীয় অংশ বা পানির অভাবটাও কিন্তু কিছুটা পূরণ করছে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ফলমূলগুলো যেটাই কাটা হোক সেটা যেন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এবং এটা যেন হাইজেনিক উপায়ে যেন কাটা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফলমূলের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজিও কিন্তু খাওয়া উচিত। আমরা যেটা বলি যে হলুদ ফল সবুজ শাকসবজি এই সময় কিন্তু একই সাথে ভিটামিনের অভাব না, মানুষের জলীয় অভাবটাও কিন্তু পূরণ করবে। তাই এই সময় আমাদের কার্বোহাইড্রেটের উপর ঝোঁকটা কমিয়ে দিয়ে আমাদেরকে মানে ফ্রুটস, ভেজিটেবল এবং কিছুটা প্রোটিনের উপর আমরা এখানে গুরুত্ব দিতে পারি বেশি। আচ্ছা, আরেকটা সমস্যা সেটা হচ্ছে কি এই যে গরমের সময়টাতে বিশেষ করে যখন অনেক বেশি রোদ উঠে অনেকের কিন্তু চোখ থেকে ঘন ঘন পানি পড়তে থাকে, নাক থেকে ঘন ঘন পানি পড়তে থাকে, এটার কারণটা কি? এটার একটা কারণ হচ্ছে যে এটা তো এক ধরনের অ্যালার্জি। অনেকের একটা অ্যালার্জি টেন্ডেন্সিটা বেশি থাকে, আমরা এটাকে ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি বলতে পারি। আর দেখা যাচ্ছে যে আর্দ্রতাটা অনেক কম থাকে, অনেক বেশি থাকে। আর্দ্রতা বেশি থাকার কারণে হয় কি আমাদের ঘাম তো শরীরের বাইরে খুব একটা শুকাতে পারে না, ফলে দেখা যায় যে অ্যালার্জির এক্সপোজারে তার ঘন ঘন চোখের ইনফেকশন বা ইনফ্লামেশন হয় বা নাক দিয়ে হচ্ছে রাইনাইটিস হয়, তখন নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়াটা বেড়ে যায় আর কি। আচ্ছা, এই যে গরমের সময়টাতে বিশেষ করে এই যে বৈশাখী মেলাতে গেলেই কিন্তু হচ্ছে অনেক ঠান্ডা পানীয় জাতীয় জিনিস পাওয়া যায়। গরমের সময় কিন্তু আমাদের একটু লোভ হয় যে আসলে একটু বাইরের যে লেবুর শরবত রয়েছে বা নানান রঙিন শরবতগুলো রয়েছে, আইসক্রিম পাওয়া যায়, এগুলো খেয়ে একটু শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আসলে কি এটা তা হয়? শরীর হয়তো ঠান্ডা হতে পারে, কিন্তু শরীর ঠান্ডার পাশাপাশি আমরা জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করার জন্য এন্ট্রি দিচ্ছি কিনা সেটা চিন্তা করার বিষয়। বাট কেউ যদি শিওর হয় যে এই শরবতটাকে হাইজেনিক উপায়ে বানানো হয়েছে বা এটার ক্ষেত্রে ফোটানো পানি ব্যবহার করা হয়েছে বা মিনারেল ওয়াটার ইউজ করা হয়েছে, পানির সোর্সটার ব্যাপারে যদি কেউ শিওর হতে পারে তখন খেতে পারে। আর আমার পরামর্শ হবে এই গরমের মধ্যে আসলে হুট করে যদি আমরা ঠান্ডা পানি খাই বা বরফ দেওয়া পানি যদি খাই, এতে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকবে হঠাৎ করে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি যদি নর্মাল পানি দিয়ে বানানো শরবত খেতে পারেন এবং সেটা যদি বিশুদ্ধ পানি হয় সেক্ষেত্রে খুব একটা বাধা নেই, কিন্তু পানির সোর্স আমি জানি না কিভাবে বানানো হয়েছে সেটা অ্যাভয়েড করাই ভালো। সেটা কিন্তু নিশ্চয়ই অস্বাস্থ্যকর হবে এবং সেটা আমাদের এড়িয়ে চলাটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, নববর্ষে এই দিনে এত গুরুত্বপূর্ণ সময় এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল পহেলা বৈশাখের আজকের দিনটাতে খুব সুন্দর একটা আয়োজন ছিল আপনাদের জন্য। আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা সবসময় চিন্তিত, তাই আমরা প্রতিদিনই কিন্তু হচ্ছে প্রতি রবি, সোম এবং মঙ্গলবার এই ধরনের আয়োজন করে থাকি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।